দীপ্র স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের 40 নম্বরের পূর্ণ মক টেস্ট নিয়ে হাজির হলাম। এই মক টেস্টটির প্রশ্নের উত্তর আমি বলবো না। প্রশ্নের উত্তর যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে অবশ্যই পরের দিন এর প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। যাই হোক, চলে আসবো আজকের আমাদের প্রথম প্রশ্ন কি দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন বলছে, সৌরভ গাঙ্গুলি কোন বিশ্বকাপের অধিনায়ক ছিলেন? সৌরভ গাঙ্গুলি কোন সালের বিশ্বকাপের অধিনায়ক ছিলেন? তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটি অপশান দেওয়া রয়েছে, যে অপশান কত বলছে 1999, 2023, 2007 ও 2011। তাহলে তোমরা তোমাদের মনোনীত উত্তরটা ঠিকই করে নাও। চলে আসবে আজকে দ্বিতীয় প্রশ্ন, ঝুলন গোস্বামী কোন বছর অর্জুন পুরস্কার পেয়েছিল? ঝুলন গোস্বামী কোন বছর অর্জুন পুরস্কার পেয়েছিল? তাহলে আমি উত্তর বলছি না, চলে যাচ্ছি আমাদের পরবর্তী তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নতে কি বলছে দেখে নেব। বাঙালির বিখ্যাত ফুটবল প্রশিক্ষক হলেন? বাঙালির বিখ্যাত ফুটবল প্রশিক্ষক কে ছিলেন? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেখতে পাচ্ছি, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, তারপরে বলছে অমল দত্ত, সুব্রত ভট্টাচার্য, আবার বলছে কেউ নয়। তাহলে সেই জায়গা থেকে তোমাদের মনোনীত উত্তর তোমরা ঠিকই করে নাও। চলে আসবে আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। আমাদের আজকে 4 নম্বর প্রশ্নতে বলছে, প্রথম স্বীকৃত বাঙালি ফুটবল ক্লাব হলো? প্রথম বাঙালি স্বীকৃত ফুটবল ক্লাব কোনটি? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, মোহনবাগান ক্লাব, অপশান খতে বলছে মোহামেডান ক্লাব, অপশান গতে বলছে শোভাবাজার ক্লাব এবং অপশান ঘতে বলছে কোনোটিই নয়। তাহলে তোমাদের উত্তর তোমরা ঠিক করে নাও। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব। আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে। আমাদের 5 নম্বর প্রশ্নতে বলছে, ভারতের যেখানে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়? তাহলে ভারতের কোন জায়গাতে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল? তাহলে আমাদের সেই জায়গা থেকে চারটে যে অপশান আমরা দেখতে পাচ্ছি, পার্ক সার্কাস ময়দান, হাওড়া ময়দান, এক্সপ্ল্যানেড ময়দান এবং অপশান ঘতে বলছে ইডেন গার্ডেন। তাহলে এই চারটে যে অপশান রয়েছে এর মধ্যে একটা উত্তর, সেটা তোমরা মনোনীত করে নাও। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের পরবর্তী যে প্রশ্ন 6 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। আমাদের 6 নম্বর প্রশ্নতে বলছে, গোবরে গুহ নামে যিনি পরিচিত, গোবর গুহ নামে কে পরিচিত ছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, অপশান ক বলছে যতীন্দ্রনাথ গুহ, অপশান খতে বলছে যতীন্দ্র দেব গুহ, অপশান ঘতে বলছে যতীন্দ্র চরণ গুহ এবং অপশান ঘতে বলছে যতীন্দ্র গুহ। সেই জায়গা থেকে তোমরা সবাই তোমাদের মনোনীত উত্তর ঠিকই করে নাও। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন চলে আসবো। পরবর্তী প্রশ্ন কি বলছে, টলস্টয় অফ বেঙ্গল বলা হয়? টলস্টয় অফ বেঙ্গল বলা হয় কাকে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, রাজকৃষ্ণ কর্মকার, কালিদাস শীল, অপশান ঘতে বলছে নীলমণি মিত্র এবং অপশান ঘতে বলছে মহেন্দ্রচন্দ্র নন্দী। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে উত্তর হবে সেটা আমাদেরকে ঠিকই করে নিতে হচ্ছে। চলে আসবে এরপর আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছে, অর্থাৎ আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলছে, সতীনাথ ঘোষ কোন পত্রিকার সম্পাদনা করেছিল? কোন পত্রিকা সম্পাদনা করেছিল? আমাদের চারটে অপশান দেখতে পাচ্ছি, বঙ্গদর্শন, ভারতী প্রবাসী এবং তত্ত্ববোধিনী। এর মধ্যে তাহলে আমাদের মনোনীত উত্তরটি ঠিকই করে নিতে হবে। চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। রবীন্দ্রনাথের যে গ্রন্থে সতীনাথ ঘোষের উল্লেখ রয়েছে, রবীন্দ্রনাথের কোন গ্রন্থে সীতানাথ ঘোষের উল্লেখ রয়েছে? রবীন্দ্রনাথের যে গ্রন্থে সীতানাথ ঘোষের উল্লেখ আছে, তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান দেখতে পাচ্ছি, ছেলেবেলা, খতে বলছে আত্মপরিচয়, গতে বলছে জীবনস্মৃতি এবং ঘতে বলছে বিচিত্র প্রবন্ধ। তাহলে সেই জায়গা থেকে আমাদের মনোনীত উত্তর ঠিকই করে নিতে হচ্ছে। ততক্ষণে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। চলে আসবো আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। ডক্টর নীলরতন সরকার যে বিখ্যাত মানুষের চিকিৎসা করেছিলেন তিনি হলেন? তাহলে ডক্টর নীলরতন সরকার কোন বিখ্যাত মানুষের চিকিৎসা করেছিলেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটে যে অপশান রয়েছে, কতে বলছে শ্রীরামকৃষ্ণ, খতে বলছে স্বামী বিবেকানন্দ, গতে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঘতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সেই জায়গা থেকে আমাদের মনোনীত উত্তর আমরা ঠিকই করে নিচ্ছি। ততক্ষণে চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। ডেভিড হেয়ার যে ব্যবসার সাথে জড়িত ছিল? তাহলে ডেভিড হেয়ার কোন ব্যবসার সাথে জড়িত ছিল? আমাদের চারটে অপশান দেখতে পাচ্ছি, অপশান কতে বলছে চা, অপশান খতে বলছে নীল, গতে বলছে ঘড়ি এবং ঘতে বলছে ছাপাখানা। চলে আসবো আমাদের 12 নম্বর প্রশ্ন কি বলছে, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, যে অপশান কতে বলছে 1815, খতে বলছে 1817, গতে বলছে 1819 এবং ঘতে বলছে 1821। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন বলছে, বাঙালি মুসলিম বৈষ্ণব পদকর্তা হলেন? তাহলে সেই জায়গা থেকে বাঙালি মুসলিম বৈষ্ণব পদকর্তা কে? চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। মনসামঙ্গল দক্ষিণবঙ্গে
কী নামে পরিচিত? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেখতে পাচ্ছি, যে মনসামঙ্গল দক্ষিণ ভারতে কী নামে পরিচিত ছিল। অপশান কতে বলছে ভাসান, খতে বলছে ঝাপান, গতে বলছে রয়ানি এবং ঘতে বলছে ডচজিয়ানি পালা। চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে, অর্থাৎ আমাদের 15 নম্বর প্রশ্ন কী বলছে, আদিম যুগের মানুষ নিজের শরীর থেকে যা পেয়েছিল, কি পেয়েছিল? তাল, ছন্দ, লয় না সবগুলি? তাহলে ততক্ষণ আমাদের উত্তর ঠিক করে নিতে হবে এবং আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 16 নম্বর প্রশ্ন কী বলছে, চর্যায় কোন বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল? চর্যায় কোন বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল? তাহলে সেই জায়গা থেকে চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, পটহ, খতে বলছে মাদল, ঘতে বলছে ডমরু এবং ঘতে বলছে সবগুলি। এরপর আমরা চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন দেখে নেব। আমাদের 17 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। কবিগানের স্বর্ণযুগের কবিওয়ালা হলেন, কবিগানের স্বর্ণযুগের কবিওয়ালা কে ছিলেন? অপশান কতে বলছে ভোলা ময়রা, খতে বলছে অ্যান্টনি ফিরিঙ্গি, গতে বলছে ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং ঘতে বলছে সকলেই। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে আমাদের পছন্দ মতো সঠিক উত্তরটি ঠিকই করে নিতে হবে। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের 18 নম্বর প্রশ্ন। আজকের আমাদের 18 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। ঈশ্বর গুপ্তের মতে কবিগানের জন্মভূমি হলো, তাহলে কবিগানের জন্মভূমি কোথায়? অপশান কতে বলছে নদিয়া, খতে বলছে শান্তিপুর, গতে বলছে ফুলিয়া এবং ঘতে বলছে কাটোয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি ঠিকই করে নিতে হবে। ততক্ষণে আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 19 নম্বরের প্রশ্ন কী বলছে দেখে নেব। ঘনীভূত বায়ুজাত ধ্বনিকে বলা হয়, তাহলে ঘনীভূত বায়ুজাত ধ্বনি বলা হয় কোন ধ্বনিকে? তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, বহির্গামী, খতে বলছে অন্তর্গামী, গতে বলছে বিভাজ্য ধ্বনি এবং ঘতে বলছে অবিভাজ্য ধ্বনি। তাহলে আমাদের সঠিক উত্তর এর মধ্যে ঠিক করে নিতে হবে। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, বলছে সর্বোচ্চ তালুকে বলা হয়, সর্বোচ্চ তালুকে কি বলা হয়? চারটে অপশান বলছে শক্ত তালু, খতে বলছে সুন্ডিকা, গতে বলছে অগ্রতালু এবং ঘতে বলছে মূর্ধা। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 21 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। অনুনাসিক ধ্বনির সৃষ্টি হয় যেখান থেকে, অনুনাসিক স্বরধ্বনি কোথা থেকে সৃষ্টি হয়? অপশান কতে বলছে মুখগহ্বর, খতে বলছে শ্বাসনালী, গতে বলছে স্বরনালী এবং ঘতে বলছে নাসিকা গহ্বর। এই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা আমাদের পছন্দ করে নিতে হচ্ছে। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন 22 নম্বরে কী বলছে, ধ্বনিবাহী বায়ু যেখান থেকে প্রথমবার হয়, তাহলে ধ্বনিবাহী বায়ু কোথা থেকে প্রথমবার হয়? দেওয়া যে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি, অপশান কত বলছে মুখগহ্বর, খতে বলছে শ্বাসনালী, গতে বলছে ফুসফুস এবং ঘতে বলছে ষড়যন্ত্র। এরপর চলে আসছি আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। শৈলীর বিজ্ঞানের নিরিখে যা নির্ভর, তাহলে আমাদের চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি। অপশান কতে বলছে বর্ণনা, খতে বলছে মূল্যায়ন, গতে বলছে প্রয়োগ এবং ঘতে বলছে নৈর্ব্যক্তি। তাহলে এর মধ্যে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হচ্ছে। চলে আসবো আমরা আমাদের পরবর্তী 24 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 24 নম্বর প্রশ্নতে বলছে ভাষার রূপ নির্ভর করে কার উপরে মূলত? সেটা বলছে অপশান কত বলছে লেখার শৈলীর উপর, খতে বলছে লেখার ধরনের উপর, গতে বলছে লেখার প্রয়োগের উপর এবং ঘতে বলছে লেখার ভাষার উপর। চলে আসবো আজকের আমাদের 25 নম্বর প্রশ্ন কী বলছে, স্নায়ু ভাষা বিজ্ঞানে যতগুলি ভাগে ভাগ করা হয়, তাহলে স্নায়ু ভাষা বিজ্ঞানকে কতগুলি ভাগে ভাগ করা হয়? কত বলছে 2 ভাগে, খতে বলছে 3 ভাগে, গতে বলছে 4 ভাগে এবং ঘতে বলছে 5 ভাগে। তাই এর মধ্যে দিয়ে সঠিক উত্তরটি আমাদের ঠিকই করে নিতে হচ্ছে। এরপর চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 26 নম্বর প্রশ্ন। তবে 26 নম্বর প্রশ্নতে যাওয়ার আগে সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আজকের এই প্রশ্নের অপশান আমি বলে যাচ্ছি, শুধুমাত্র উত্তর আমি বলছি না। যদি কারোর কোনো উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানালে আমি উত্তরপত্র দিয়ে দেবো। 26 নম্বর প্রশ্ন কী বলছে, কুকুরের ডাকটি দুপথের মনে হয়েছিল, তাহলে কুকুরের ডাকটি দুপথের কী বলে মনে হয়েছিল? অপশান কতে কী বলছে মৃত্যুর পূর্বাভাস, খতে বলছে বৃষ্টির পূর্বাভাস, গতে বলছে খরার পূর্বাভাস এবং ঘতে বলছে প্রজননের পূর্বাভাস। চলে আসবে আমাদের 27 নম্বর প্রশ্ন কী বলছে, দামাকে মায়ের পোডরাজ বলে যে উল্লেখ করেন, তাহলে কে উল্লেখ করেছিল? তাহলে চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, দুর্পদ, খতে বলছে বঞ্চলাবাই এবং গতে বলছে আনন্দ এবং ঘতে বলছে মোড়ল। তাহলে এর মধ্যে দিয়ে যেটা উত্তর হবে সঠিক উত্তরটি আমাদের পছন্দ করতে হবে। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন 28 নম্বর কী বলছে, দেবীর গলায় যে হার রয়েছে, দেবীর গলায় তাহলে কোন হার ছিল বা রয়েছে? তাহলে আমাদের চারটে অপশান দেখা পাচ্ছি, সোনার, খতে বলছে রূপোর, গতে বলছে সবুজ কলা দিয়ে তৈরি এবং গতে বলছে পান্নার। চলে আসবো আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ আমাদের 29 নম্বর কী বলছে, দেবীর পরনে নতুন যে রঙের শাড়ি রয়েছে, তাহলে কোন রঙের শাড়ি দেবীর পরনে ছিল? তাহলে চারটে অপশান দেখা পাচ্ছি, অপশান কতে বলছে সবুজ, খতে বলছে হলুদ, গতে বলছে নীল এবং ঘতে বলছে লাল। তাহলে এর মধ্যে দিয়ে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে নিতে হবে। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। একে অপরকে লাগবে, একে অপরকে কী জন্য লাগবে? তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান দেখা পাচ্ছি। অপশান কত বলছে
মধু তলাশের জন্য, অপশান খতে বলছে কার্নেশনের ফুলের জন্য, অপশান গতে বলছে আগুন জ্বালাবার জন্য এবং ঘতে বলছে সবগুলোর জন্য। তাহলে এই 4টে অপশানের মধ্যে আমাদের একটা অপশান সঠিক উত্তরটি ঠিকই করে নিতে হবে। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের পরের যে প্রশ্ন, অর্থাৎ 31 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। পাথরের ফাটলে যা করতে আটকায়নি, তাহলে সে জায়গাতে কী বলছে, পাথরের ফাটলে কি করতে আটকায়নি। তাহলে আমাদের 4টে অপশান আমরা দেখতে পাচ্ছি। অপশান কতে বলছে বাসা বানাতে, খতে বলছে গান বাঁধতে, অপশান গতে বলছে খেলা করতে এবং ঘতে বলছে গাছ লাগাতে। তাহলে এর মধ্যে দিয়ে সঠিক উত্তরটি আমাদেরকে ঠিকই করে নিতে হবে। তাহলে কোনটা হতে চলেছে আজকের আমাদের সঠিক উত্তর। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। ওসব মরার লক্ষণ, মরার লক্ষণ হলো, তাহলে মরার লক্ষণ কোনটি। অপশান কতে বলছে দীর্ঘ বিশেষণ, খতে বলছে দীর্ঘ সমাস, গতে বলছে শ্লেষের ব্যবহার এবং ঘতে বলছে সবগুলো। তাহলে এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে নিতে হচ্ছে। ততক্ষণ আমরা চলে আসবো আমাদের 33 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। শঙ্কর আচার্য ভাষ্য রচনা করেন, তাহলে শঙ্কর আচার্য কোন ভাষ্য রচনা করেন। তাহলে সেই জায়গা থেকে আমাদের 4টে অপশান দেখতে পাচ্ছি। অপশান কত বলছে বেদান্তের, খতে বলছে মীমাংসার, গতে বলছে ব্যাকরণে এবং ঘতে বলছে যোগের। তাহলে এর মধ্যে দিয়ে সঠিক যে উত্তর সেটা আমাদেরকে দেখে নিতে হচ্ছে। এবং ততক্ষণে আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 34 নম্বর প্রশ্নতে কী বলছে আমরা দেখে নেব। কবিতায় তোমাকে বলতে যার কথা বোঝানো হয়েছে, তাহলে কার কথা বোঝানো হয়েছে। অপশান কতে বলছে সাধারণ মানুষ, খতে বলছে কবির প্রেমিকা, গতে বলছে কবি নিজে এবং ঘতে বলছে বিপ্লবী। তাহলে সঠিক উত্তরটি আমাদের দেখে নিতে হচ্ছে। চলে আসবো আমাদের 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে কী হচ্ছে, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যে অন্ধকার হলো, তাহলে অন্ধকারটা কিসের, সেই জায়গা থেকে আমাদের অপশানটা দেখে নিতে হবে। প্রথম অপশান বলছে, অপশান কতে বলছে ধর্ম, খ বলছে অজ্ঞতা, গ বলছে আলোকহীনতা এবং ঘতে বলছে সুসংহার, তা কুসংস্কার হবে এটা। তাহলে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 36 নম্বর প্রশ্ন। আজকে আমাদের 36 নম্বর প্রশ্নতে কী বলছে একটু দেখে নেব। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমাদের 4টে অপশান আমরা দেখতে পাচ্ছি। প্রথম অপশান হচ্ছে রক্তে আমি রাজপুত্র, খতে বলছে প্রথম প্রত্যয়, গতে বলছে স্বাগত দেবদূত এবং অপশান ঘতে বলছে তুমি মনস্থির করো। এর মধ্যে আমাদের সঠিক উত্তরটি দেখে নিতে হচ্ছে। চলে আসবো আমাদের পরের যে অপশান কী বলছে দিগ্বিজয়ের রূপকথা লেখিকা কোন পুরুষে ব্যবহার করছে। তাহলে এর মধ্যে থেকে আমাদের 4টে অপশান দেখতে পাচ্ছি। প্রথম অপশান হচ্ছে প্রথম, খতে বলছে মধ্যম, গতে বলছে উত্তম এবং ঘতে বলছে উত্তম ও প্রথম। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 38 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। 38 নম্বর প্রশ্ন কী বলছে, জয়রাম মোক্তারের বয়স কত বছর। জয়রাম মোক্তারের বয়স, তাহলে আমাদের 4টে অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যে উত্তর দেখে নেব। তারপরে প্রশ্ন কী বলছে, রবিবার যে সময় মোক্তার মহাশয়ের পূজা শেষ হয়েছে, তাহলে রবিবার মোক্তার মহাশয়ের, তাহলে রবিবার কোন সময়ের মোক্তার মহাশয়ের পূজা শেষ হয়েছিল, সকাল 9টা, সকাল 10টা, 11টা না 12টা। রাজার বাড়ির মহারাজের নাম কি। অপশান কতে বলছে নরেন্দ্রনাথ, অপশান খতে বলছে নরেন্দ্রচন্দ্র, অপশান ঘতে বলছে নগেন্দ্রনাথ, অপশান ঘতে বলছে বীরেন্দ্রনাথ। এই ছিল আমাদের 40 নম্বরের প্রশ্ন।